সকালবেলা ঘুম থেকে উঠে যখন খাবার টেবিলে বসি তখন আব্বু বলে ওঠে, এই তুই এখানে কেন বসেছিস? তোকে খাবার টেবিলে বসতে কে বলেছে? কেন আব্বু, কি হয়েছে? খাবার টেবিলে বসলে কি হবে? আমি খাবো না? তোর লজ্জা করে না? তোর মতো একটা বেকার ছেলে এখানে বসে বাপের হোটেলে বসে খেতে একটিবার তোর লজ্জা করে না? তোর ভাইয়ের দিকে তাকিয়ে দেখ, তোর ভাই বড় একটা কোম্পানিতে চাকরি করে। তোর কি একটু লজ্জা বলতে নেই? আরে, ছেলেটার সাথে এমন করছো কেন? ছেলেটা খেতে বসেছে, তুমি এত কথা কেন শোনাচ্ছ? খেতে বসছে, খাবারটা কেউ কিনেছে নাকি? এটা আমার উপার্জনের টাকা। ওর না যেদিন উপার্জন করে টাকা আনতে পারবে সেই দিনও খাবে, তার আগে আমার খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। মাথা নিচু করে আব্বুর অপমানগুলো শুনে যাচ্ছি। তখন ভাইয়া বলে ওঠে, তোর কি একটুও লজ্জাবোধ বলতে কিছু নেই? তোকে আব্বু এত কথা বলে, তারপরও তুই কোনো কথা শুনিস না, আবার এর মতো এখানে খেতে বসেছিস। আসলে রাস্তায় যদি কাউকে কেউ জিজ্ঞাসা করে তোকে ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। জীবন, কি বলছিস? নিজের ভাইয়ের সাথে এভাবে কেউ কথা বলে? এটা তোর ছোট ভাই। তুই তো ছোট ভাইকে এভাবে কি করে বলতে পারলি? দেখো মা, তুমি কিছু বলো না, তার মানে এই না আমি ওকে বসে বসে খাওয়াবো। আমার টাকায় আমি ওকে খাওয়াতে পারবো না। ও নিজে কিছু করে খাক, আমি কিছু ওকে দিতে পারবো না। আমি আমার বউ নিয়ে ভিন্ন খাবো। কথা শুনতে শুনতে হয়তোবা আমার এখন গায়ের চামড়াও শক্ত হয়ে গিয়েছে। কারণ বলবে না কেন? আমি তো বেকার। বেকার ছেলেদেরকে সবাই সবকিছু বলে। প্লেটটা দে, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি। না মা, খাবার খেতে ইচ্ছে করছে না, পেট ভরে গেছে। আমি উপরে যাচ্ছি। বাড়িটাও তো নিজের না যে তুই উপরে যে ঘুমাবি। বাড়িটা আগে করতি, তারপর তুই রুমে গিয়ে ঘুমাতে পারতি। একটা বাড়ি কর, এরপর দেখবি। রুমে এসে বসে রইলাম আর কান্না করছি। আমার জীবনের কষ্টগুলো হয়তোবা কেউ বুঝতেছে না। তখনই আম্মু রুমে আসে, খাবার নিয়ে এসে বলে ওঠে, বাবা, রাগ করিস না ওদের কথাই। তুই কিছু মনে করিস না। আমার বিশ্বাস আছে তুই একদিন অনেক বড় হবি। আমার দোয়া তোর সব সময় থাকবে। খাবারটা খেয়ে নে, মা তোকে খাইয়ে দিচ্ছি। পৃথিবীতে হয়তোবা একটা জিনিসই আছে, সেটা হচ্ছে নিঃস্বার্থভাবে মা তার সন্তানকে ভালোবাসে। এছাড়া হয়তোবা পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। বাবা, ভাই, বোন সবাই যাকে বলুন, সবাই স্বার্থপর। কিন্তু মা, যে কিনা নিজ স্বার্থে নিজের সন্তানদের জন্য বছরের পর বছর খেটে যায় কোনো বেতন ছাড়াই। মা খাবারটা মুখে দেয়, তখন মায়ের উদ্দেশ্যে বলে উঠি, দেখো মা, আমি খাবারটা মুখে নেব, কিন্তু বিশ্বাস করো, খাবারটা না আমার মুখে ঢুকবে না, আমার পেটেও ঢুকবে না মা। এমন করছিস কেন বাবা? কান্না করছিস কেন? কান্না করিস না। জানো মা, বেকার মানুষের সব জায়গাতেই দোষ, সব জায়গাতেই অন্যায়। আমি যদি আস্তে খাই তাহলেও আমার দোষ, আমি যদি জোরে খাই তাহলেও আমার দোষ, আমি যদি তাড়াতাড়ি খাই তারপরেও আমার দোষ। দেখো মা, এই গায়ের জামাটা যদি আমি ভালো পরি না, রাস্তায় বের হলে আমাকে আঙ্গুল দিয়ে দেখায়, এই যে দেখ বেকার ছেলের পুটনাঙ্কি। আর যদি একটা ছেঁড়া জামা পরি, তখনও বলবে, দেখ বেকার তো কি করবে, তাই ছেঁড়া জামা পরছে। মা কথাগুলো শুনে কান্না করতে লাগলো। আমি ওখান থেকে বের হয়ে চলে যাই। রাস্তা দিয়ে হাঁটছি, জানি না কত জায়গা খুঁজছি, একটা চাকরি পাইনি। কেউ আমাকে চাকরি দেয়নি। এই শহরে মামা খালু ছাড়া কেউ কখনো চাকরি দেয় না। সামনে রহিম চাচার দোকান, ওখানে গেলাম। ওখানে গিয়ে বলে উঠি, চাচা, আপনার দোকানে চা হবে? না বাবা, আমার দোকানে চা নেই, একটু আগে শেষ হয়ে গিয়েছে। তাহলে আমাকে একটা সিগারেট দেন। আমি তো দোকানে এখন আর সিগারেট রাখি না, আমি বিক্রি করা বন্ধ করে দিয়েছি। মানুষের বাকি নেই, কি বলবো, টাকা দেয় না, এসব মানুষের কাছে বিক্রি করা বন্ধ করে দিয়েছি। তার জন্যই তো আমি এখন সিগারেট নিয়ে না। কথাটা যে আমাকে বলেছে আমি বেশ বুঝতে পারছি। তখনই একটা ছেলে আসে আর সিগারেটটা নেই। আমি ঠিকই বুঝতে পারলাম আমাকে দেবে না বলে, সেজন্য বলছেন নেই। তখনই দেখলাম আমার বন্ধু রাহাত আসছে। ওকে দেখে আমি বলে উঠি, রাহাত দাঁড়া, তোর সাথে একটু কথা আছে আমার। একটু তাড়াতাড়ি বল, একটু কাজ আছে। এভাবে ইগনোর করছিস কেন? আমরা তো ছোটবেলা থেকে বন্ধু, এমন ব্যবহার করছিস কেন আমার সাথে?
দেখ ভাই, তোর মতো আমি বেকার না, যেখানে বসে আছি গিয়ে কথা বলতে পারবো। কি বলতে চাস একটু তাড়াতাড়ি বল। ভাই, একটু বাইকটা দিতে পারবি? সে অনেক দূর ইন্টারভিউ দিতে যাব, আমার কাছে টাকা নেই, আর পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, হয়তোবা সময় থাকবে না ইন্টারভিউ দেওয়ার জন্য। না ভাই, তুই আমাকে মাফ কর, আমি তোকে বাইকটা দিতে পারবো না, কারণ আমার কাছে সময় নেই। আমি বাইকটা লাগবে আমার। তোর তো আগামীকালকে ছুটি, তুই তো যাবি না, বাইকটা তো বাসায় পড়ে থাকবে, তাহলে আমাকে দিলে তোর কি সমস্যা? দেখ ভাই, তোকে আমি বাইকটা দিতে পারবো না, কতবার বলবো বাইকটা দেওয়া যাবে না, তুই অন্য কিছু বল। আচ্ছা, তোর কাছে 1,000 টাকা হবে? আমি তোকে দিয়ে দিব কয়দিন পরে। 1,000 টাকা তুই আমার কাছ থেকে চাচ্ছিস? আরে এই নিয়ে তোর কাছে আমার প্রায় 10,000 টাকা পাওনা রইলো, ওই টাকাগুলো দিচ্ছিস না, আবার তুই নতুন করে আমার কাছে তুই একটু ভাই সামনে থেকে সর, যদি বলিস চা সিগারেট খাওয়াচ্ছি। এই যে রহিম চাচা, আমার বন্ধুকে 1 প্যাকেট সিগারেট দেন তো। না ভাই, ঠিক আছে, সমস্যা নেই। তুই যদি না দিতে পারিস তাহলে আমি নিজে গিয়ে কোথা থেকে ম্যানেজ করে নেব। কথাটা বলে আমি হাঁটা ধরলাম আমার সেই চেনা জানা একটা জায়গায়, সেটা হচ্ছে নদীর পার। সেখানে বসে থাকতে আমার বেশ ভালোই লাগে। মন খারাপের সময় সেটাই আমার একমাত্র বন্ধু। পকেট খালি থাকলেই চেনা মুখগুলো অচেনা হয়ে যায়, আপন মানুষগুলো বদলে যায় না বলে আর না বুঝিয়ে। রাগ হয় না এখন, অভিমানও হয় না, শুধু মনটা চুপচাপ হয়ে যায়, একটা ঠান্ডা নদীর মতো। পকেটে টাকা না থাকলে তখনই বোঝা যায় দুনিয়াটা আসলে কতটা নির্মম, কতটা কঠিন এই পথ চলা। যাদের আমরা আপন বলে বিশ্বাস করি, যাদের চোখে চোখ রেখে একদিন স্বপ্ন বুনেছি, তারা একে একে দূরে সরে যায়। না কোনো কারণ, না কোনো কৈফিয়ত, মানুষ বদলে যায়। আর সেই বদলে যাওয়াটা খুব কাছ থেকে দেখা লাগে। যখন তুমি দুঃসময়ে একা পড়ে যাও, তখন আর কারো কথায় রাগ আসে না, অভিমানও হয় না, শুধু মনটা হঠাৎ করে চুপচাপ হয়ে যায়, একটা শুনশান ঘরের মতো, যেখানে আর কোনো শব্দ নেই, আলো নেই, কেবল নিস্তব্ধতা। জীবনটা এতটাই অল্প, এতটাই অমূল্য, কার জন্য নিজেকে শেষ করবে তুমি? যারা তোমার দুঃখে নেই, তাদের সুখের জন্য নিজেকে ধ্বংস করে দেবে? না, নিজের জন্য বাঁচো, নিজের স্বপ্নের জন্য বাঁচো, নিজের হাসির জন্য, নিজের আত্মসম্মানের জন্য। কারণ এই জীবনের শেষ সময়ে কে পাশে থাকুক বা না থাকুক, তোমার সেই শেষ নিঃশ্বাসটা শুধু তোমারই হবে। তোমার কষ্ট, তোমার কান্না, তোমার লড়াই, সবকিছু কেবল তোমার নিজের। সেই অতীতের দিনগুলো মনে করতে লাগলাম। তখন অতীতগুলো ছিল রঙিন, জীবনে ছিল হাসি খুশি, কত ভালোবাসা, আনন্দ আর সুখময়। চলে যায় অতীতের সেই ভার্সিটির লাইফ জীবনে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নাস্তার টেবিলে বসতেই তখন আব্বু বলে ওঠে, এখন তুই কোথায় যাচ্ছিস রেডি হয়ে? আমি একটু ভার্সিটিতে যাচ্ছি, আমার কিছুদিন পর ফাইনাল এক্সাম। এত পড়াশোনা করে কি হবে? তোর বাইকে দেখ, নতুন চাকরি পেয়েছে, এখন কি সুন্দর ফ্যামিলিটা চলছে। আমি আগে পড়াশোনাটা শেষ করব, এরপর যে কোনো চাকরি করব। পড়াশোনা করতে হলে তোর আগে টাকার প্রয়োজন। তুই টাকা পাবি কোথায়? তোকে টাকা কে দিবে পড়াশোনা করার জন্য? যদি পড়াশোনা আমাকে না করাতে, তাহলে এই সময় কেন আমাকে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছিলে? আমি তো তোমাদেরকে বলিনি আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দাও। এখন যখন পড়াশোনা শেষের পথে, তোমরা বলছো পড়াশোনা বন্ধ করে দিতে। দেখ, তুই বড় বিয়াদব হয়ে গিয়েছিস, বড় ভাইয়ের মুখে মুখে কথা বলছিস। বড় ভাই যা বলে তা শোন। আমি যেখানে নতুন চাকরি পেয়েছি ওখানে পিয়নের একটা চাকরি আছে, ওটা করলে তারপরও মাসে 10,000 টাকা করে পাবে। আমি বলে দেখতে পারবো আমার বসকে। আমি তোমাকে বলিনি যে আমি এসব চাকরি করব। আমি গেলাম। তোরা সকাল সকাল কি শুরু করছিস? ছেলেটা মাত্র ঘুম থেকে উঠেছে, এখনো কিছু খায়নি, আর এখনোই তোরা ঝগড়া লাগিয়ে দিয়েছিস। আম্মু, ও শুধু তোমার ছেলে, আমি তোমার ছেলে না? শুধু ওর দিকে তুমি দেখো কেন, আমাকে দেখো না? আমি বিয়ে করেছি নতুন, আমার বউ আছে, সব কিছু আছে। আর ওকে কি বসে বসে খাওয়াবো নাকি? চাকরি নিতে তাহলে তো আমরা সুন্দরভাবে সবাই মিলে ফ্যামিলিটা চালাতে পারি। বাসা থেকে রাগ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই, আমি আবির, পরিবারে অবহেলিত ছোট সন্তান। আমরা মধ্যবিত্ত। বাবা একটা সরকারি চাকরি করে, বড় ভাই বিয়ের আগে অনেক ভালো ছিল, বিয়ের পরে কেমন জানি না এখন বদলে গেল। বিয়ের আগে আমাকে সবসময় বলতো, তুই পড়াশোনা শেষ করে এরপর বড় একটা চাকরি নেবে।
এখন তার কথা কেমন পরিবর্তন আপনারা তো দেখতেই পারতেছেন। আসলে অবহেলিত সন্তানদের এমনই হয়। ভার্সিটিতে হেঁটে যাচ্ছি কারণ আমার কাছে টাকা নেই। আর এখন আমি আব্বু বা ভাইয়া কারো কাছ থেকে আমি এখন টাকা চাই না। তখনই দেখলাম সামনে রাহাত আমাকে দেখে বলে ওঠে, কি রে ভাই, কোথায় যাচ্ছিস? তুই ভার্সিটিতে তো যেতে আরো সময় লাগবে। এখন তুই এত সকালে কোথায় যাচ্ছিস? আসলে আমার কাছে টাকা নেই তাই আমি হেঁটে যাচ্ছি, আর আমার কাছে টাকা নেই তাই হেঁটে যেতে সময় লাগবে। আরে তুই আমার সাথে যাবি, চল আমরা এখন একটু চাচার দোকানে যাই, ওখানে বসে কিছুক্ষণ কথা বলি। রাহাত আমাকে হাত ধরে রহিম চাচার দোকানের কাছে নিয়ে যায়। ওখানে গিয়ে বলে ওঠে, তোর মন খারাপ কেন সেটা তো বলবি। মন খারাপ করে বসে থাকলে হবে নাকি? ভাই পরিবারের অবহেলা তো তুই বুঝতে পারবি না। তুই তো বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তোর কোনো কিছুতেই অভাব নেই। আমি ছোট ছেলে তাই আমাকে অনেক কিছু প্রেশার সামলাতে হয়। আরে হয়েছেটা কি সেটা তো বলবি, না হলে বুঝবো কি করে? আরে ভাই, বাবা আর ভাইয়া বলছে পড়াশোনা বন্ধ করে দিতে, যে কোনো একটা চাকরি নেওয়ার জন্য বলতেছে। এখন থেকেই কিভাবে বলতেছে, যখন পড়াশোনা শেষ করব তখন কি করবে আল্লাহ জানে। 2 বছর ধরে এই জামাগুলো গায়ে দিয়ে আমি ভার্সিটিতে যাচ্ছি। একটিবার তাদের কাছে মুখ ফুটেও বলার মতো সাহস হয়নি যে আমাকে কিছু টাকা দাও, আমি নিজের জন্য কিছু নতুন জামা নেব। এই নে একটা সিগারেট নে, দেখবি তোর মন খারাপ ভালো হয়ে যাবে। আমি কখনো সিগারেট খাইনি, এটা আমাকে রাহাত শিখিয়েছে। আসলে এটার মধ্যে একটা অদ্ভুত মায়া। এটা যখন আমি ধরাই তখন পৃথিবীর সব প্রশান্তি যেন আমার মধ্যে চলে আসে। সব দুঃখ কষ্ট মুছে যায় এই ধোঁয়ার সাথে। জীবনে যা কিছু হোক না কেন সব সময় আমি তোর পাশে আছি, তুই চিন্তা করিস না। আমি তোর দুঃখ কষ্টে সব সময় আমি তোর সাথে আছি রে। দিন শেষে আপন বলতে তুই ছাড়া আমার কেউ নেই। দেখো আবির, তোমার কাছে থেকে কিছু টাকা আমার পাওনা আছে, টাকাগুলো আমাকে দিয়ে দাও। আমার ছোটোখাটো দোকান, তোমরা যদি টাকা না দাও তাহলে কিভাবে চলবে? চাচা, আমার অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন। আমি আপনার টাকা কখনো মেরে খাবো না, এটা চিন্তা করবেন না। আমি অবশ্যই আপনার টাকাগুলো শোধ করে দিয়ে যাব, এটা আপনাকে আমি কথা দিচ্ছি। এসব কথা বলে আমাকে বোঝাতে পারবে না। আমি এসব কথাই বলবো না, তুমি শুধু আমার টাকাটা দিয়ে দিলেই হবে। তাছাড়া আমি তোমার কাছ থেকে আর কিছুই চাই না। জীবনে শুধু অপমান ছাড়া আর কিছুই পেলাম না। সবসময় সবার কাছে শুধু অপমানটাই হতে হলো আমাকে। আরে চাচা তুমি এমন করো কেন? ওর টাকা আমি দিয়ে দিব, তোমার চিন্তা করা লাগবে না। আমি আর রাহাত দুজন ভার্সিটির ভিতরে প্রবেশ করি। ভার্সিটির ভিতরে প্রবেশ করতেই দেখলাম সামনে দাঁড়িয়ে আছে ফারজানা। ফারজানা আমাদের ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে। ফারজানাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু কখনো বলার মতো সাহস হয়নি। পড়াশোনায় আমি খুবই ভালো, তাই ফারজানা আমার বন্ধু। সেজন্য রাহাত ওর সাথে বন্ধুত্ব করতে পেরেছে আমার জন্য। দেখ বন্ধু, তোর ক্রাশ ফারজানা ওখানে ক্যাম্পাসে বসে আছে, চল আমরা দুজনে ওর কাছে যাই। আমি ফারজানাকে বেশি পছন্দ করি, তাই আমি চাই ওর থেকে আগে আমি ওকে প্রপোজ করব, আর আমরা বিয়ে করে নিব। ওর কাছে আমি ভালো হলেও আমি সব সময় ফারজানার কাছে ওকে খারাপ বানাতে চাই, আর আমি নিজেকে ভালো বানাতে চাই। আমরা ফারজানার কাছে যেতেই তখন আমাদেরকে দেখে ও বলে ওঠে, আরে কেমন আছো? আর তোমরা এত দেরিতে আসছো যে? আসলে বাসা থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। তুমি শুধু ওকে জিজ্ঞেস করবে, আমি কি তোমার বন্ধু না? আমাকে তুমি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তুমি সব সময় কেন ওকে জিজ্ঞেস করো? আরে তোর কথা জিজ্ঞেস করবে না কেন? আচ্ছা বাবা, সরি। এখন বলো রাহাত, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো সেটা বলো ফারজানা। আমি ভালো আছি। ও ভালো কথা, তোমাদেরকে একটা কথা বলার জন্য এসেছি এখানে। কি কথা বলার জন্য এখানে এসেছো? আমি অবাক হয়ে ফারজানার দিকে তাকালাম। ওর আবার বিয়ে ঠিক হলো না তো? আরে আমাদের ফাইনাল এক্সামের জন্য টাকা জমা দিতে বলেছে সবাইকে। আমি তো অনেক আগে টাকা জমা দিয়ে ফেলেছি, তোমরা দাওনি? আমি তো আজকে জমা দিয়েছি। আর হ্যাঁ আবির, তুমি জমা দাওনি কেন? তুমি কি এক্সাম দেবে না? আর তো মাত্র একদিন সময় আছে। আরে কাকে কি বলছো? তুমিও জমা দিবে টাকা? ও টাকা কোথা থেকে পাবে? ওর কাছে টাকা আছে নাকি? ওর ভাই আর আব্বু তো ওকে টাকাই দেয় না। দেখো না, এই জামাটা আজ 2 বছর ধরে পরে আছে। রাহাতের কথায় আমি মাথা নিচু করে রইলাম। ওর কথায় একটা উত্তর আমি দিলাম না, চুপ করে রইলাম, কারণ নিজেকে খুব অপরাধী আর অপমান বোধ করছি। আসলে আবির জানো, পৃথিবীতে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। টাকা ছাড়া মানুষ মূল্যহীন। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। এরপর ফারজানা বলে ওঠে, আরে ক্লাসের সময় হয়ে গেছে, এখন চলো আগে ক্লাসে যাই, আগে করি।
আমরা তিনজন ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে এরপর একসাথে বের হই। তখন আমার উদ্দেশ্যে রাহাত বলে ওঠে, তুই আবার মন খারাপ করিস না, আমরা একটু মজা করছিলাম। তুই তো জানিস আমি একটু মজা করতে পছন্দ করি। আমি কিছু বললাম না। আমি শুধু একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে সোজা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। কারোর সাথে এমন মজা করো না যে মজার ছলে ওপর পাশের মানুষটার বুকে এতটা আঘাত পায় যে তার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। আমি বাসায় যাচ্ছিলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতে আমাকে দেখে আম্মু বলে ওঠে, বাবা, তোর জন্য খাবার বেড়ে রেখেছি, খেয়ে নে, তাড়াতাড়ি করে খেয়ে নে। সব সময় আম্মু আমাকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেয়, আমি যেন একটু খেয়ে নিতে পারি। আমাকে যেন আব্বু আর ভাইয়ের কাছ থেকে বকা না শুনতে হয়। খাবারটা খেয়ে শুয়ে পড়বে চুপচাপ, একটা কথাও বলবি না। তুই কিন্তু ইদানিং কোনো ঘুমাস না। আম্মুর কথায় একটা মুচকি হাসি দিলাম আর একটা কথা বললাম না। এরপর উপরে চলে গেলাম আমি ঘুমানোর জন্য অনেক চেষ্টা করছি, ঘুম আসছেও না। শুধু বারে বারে চিন্তা হচ্ছিল ফাইনাল এক্সামের টাকা কোথা থেকে পাবো। এভাবে সারাটা দিন আবার কেটে যায়। বিকেলবেলা নিচে নামতে দেখলাম আব্বু টাকা গুনছে। তাই আব্বুর সামনে গিয়ে বলে উঠি, আব্বু, আমার ফাইনাল এক্সামের কিছু টাকা লাগবে। তো আমি কি করতে পারি? নিজেদের টাকা যদি না দিতে পারিস তাহলে এক্সাম দেওয়ার কি দরকার? আমি আর কিছু বললাম না, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নিচের বাবা যদি এইসব কথা বলে তাহলে আর কিছু বলার প্রয়োজন নেই। এই সমাজ শুধু টাকা ছাড়া অনেক কিছু চায় না। তখনই আম্মু আসে আর এসে বলে ওঠে, ছেলেটাকে কিছু টাকা দাও তো তুমি, তোমার কাছে তো টাকা আছে। ছেলেটার ফাইনাল পরীক্ষা, ওকে কিছু টাকা দাও। নিজে ইনকাম করে টাকা নেক, তারপর বুঝতে পারবে কত কষ্ট। এটা আমার নিজের উপার্জন করা টাকা। আমি আমার উপার্জনের টাকা অযথা কারো পেছনে নষ্ট করতে পারবো না। বাসা থেকে বের হয়ে যাই আর রাস্তায় হাঁটতে লাগলাম। সব জায়গায় অপমানিত হতে হয়। সারাটা দিন রাস্তায় কাটিয়ে বাসায় যাই। সন্ধ্যাবেলা আমাকে দেখে আব্বু বলে ওঠে, সারাটা দিন যেহেতু বাইরেই ছিলি, ওখানেই থাকতি, কি দরকার ছিল আসার? কাজ নেই, কি করবে, তাই চলে এসেছে খাওয়ার জন্য। দিন শেষে খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। কিছু বললাম না। চুপ করে মাথা নিচু করে আমি উপরে গেলাম। তখনই আম্মু বলে ওঠে, কি রে, উপরে যাচ্ছিস কেন? রাতের খাবারটা খেয়ে যা, দুপুরে তো কিছু খাইলি না। না আম্মু, খিদে নেই। কথাটা বলে আমি উপরে চলে যাই আর শুয়ে পড়ি। জানি আমার কষ্ট দেখে আম্মুও কষ্ট পায়। আবির জানে না আমি ফারজানাকে পছন্দ করি। ফারজানাকে একটা কল করলাম, তখন ফারজানা ফোনটা ধরে আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি ব্যাপার রাহাত, আজকে দেখি তুমি আমাকে হঠাৎ করে কল করলে? না আসলে তোমার জন্য আমি একটা গিফট নিয়েছি। আসলে তুমি কিছুদিন আগে বলেছিলে না তোমার এই ফোনটা ভালো লাগছে না, তাই আমি তোমার জন্য একটা নতুন আইফোন নিয়েছি। তাই নাকি রাহাত? তুমি সবসময় আমার জন্য একটা না একটা জিনিস কিনেই আনো। মানুষ যাকে ভালো লাগে তার জন্যই তো মানুষ সবকিছু করে। তোমার কথা জানি না কেমন লাগছে আমার কাছে। কেন, আমার কথা তুমি বোঝো না বুঝি? যদি বুঝতাম তাহলে তো জিজ্ঞেস করতাম না, বুঝি না বিধায় তো তোমাকে জিজ্ঞেস করছি। তোমাকে কি বলবো, তোমাকে তো প্রথম দেখায় আমার ভালো লেগে যায়। কিন্তু আমার তো ভালো লাগে আবিরকে। কি বলছো তুমি? আবিরের কথা? আবির কি আছে পরিবারের? নেই সাপোর্ট, নেই টাকা, তুমি ওকে ভালো লাগে মানে কি বলো? আরে আমি শুধু বলেছি ভালো লাগে, তার মানে এই না আমি তাকে ভালোবাসি। পৃথিবীতে আমি একটা জিনিসকে ভালোবাসি, সেটা হচ্ছে টাকা। সত্যি বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ঠিক আছে, কথাটা তুমি ভার্সিটিতে এসে বলো। তোমার অপেক্ষায় আছি আমি, থাকবো, সমস্যা নেই। ফারজানার সাথে আর কিছু সময় কথা বলে কলটা কেটে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা না করে আমি ভার্সিটিতে চলে গেলাম। আজকে দেখলাম রাহাত আমাকে কল করছে না, ওর ফোন বন্ধ। কিছুই বুঝলাম না, ওকে দোকানেও পেলাম না। তাই আমি ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে গিয়ে যা দেখি তা দেখার পর আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভার্সিটির সামনে গিয়ে দেখি যে রাহাত ফারজানাকে জড়িয়ে ধরেছে। এটা দেখার সঙ্গে সঙ্গে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। ওরা দুজন ক্যাম্পাসে এসে দুজন দুজনের হাত ধরে বসে আছে। আমাকে দেখে তখন রাহাত ডাক দিয়ে বলে ওঠে, আরে আবির, এখানে দাঁড়িয়ে আছিস কেন? হাই, তোর সাথে আমার কথা আছে। আমি হাসি মুখে ওদের সামনে যাই। তখন রাহাত আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আর ফারজানা দুজন দুজনকে ভালোবাসি, আর আমি ফারজানাকে শীঘ্রই বিয়ে করব, চিন্তা করছি। আমার শুধু সেই কথাগুলো মনে পড়ছে রাহাতের। দিন শেষে আপন বলতে তুই ছাড়া আমার কেউ নেই। কি রে, কিছু বলছিস না যে? ও ভালো কথা, তুই কি আজকে তোর পরীক্ষা ফি জমা দিয়েছিস?
আমি তো জমা দিতে পারলাম না, কোনোভাবে টাকাটা ম্যানেজ করতে পারিনি। তাহলে কি করবি? তোর আর পরীক্ষা দেওয়া হলো না, আমরা দুজন গিয়ে না হয় পরীক্ষাটা দিয়ে আসি। ওরা কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমি শুধু ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। নদীর পাড়ে বসে এগুলোই ভাবতেছি, পুরনো কথাগুলো, আর ভাবছি আমি ব্যর্থ, আমি কিছুই করতে পারলাম না। সারা রাস্তা এখানে কাটিয়ে দেই, বাসায় ফিরিনি। বাসায় সকালবেলা গেলাম। সকালে বাসায় যেতেই আমাকে দেখে আব্বু বলে ওঠে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? এখানে এসেছো কেন? তুমি এসব কি করছো? সারাদিন ফোনটা বন্ধ ছিল, আর তুমি ছেলেটাকে বাসায় ফেরার পর এসব কি বলছো? তুমি চুপ করো। তুমি একটা কথাও বলবে না। ওর জন্য সব সময় মানুষের কাছে আমার কথা শুনতে হয়। যদি তুমি এখন ওর হয়ে কথা বলো, তাহলে তোমাকে আমি বাসা থেকে বের করে দিতে বাধ্য হব। আমি শুধু মাথা নিচু করে আব্বুর কথা শুনতে লাগলাম। তখন আব্বু আবারও বলে ওঠে, তুই যদি এই বাসায় থাকিস, তাহলে তোর মাকে আমি বের করে দিব। আব্বুর মুখে এমন কথা শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন আম্মু আবারও সামনে এসে কান্না করতে করতে বলে ওঠে, তুমি আমার ছেলেটার সাথে এমনটা করতে পারো না। তুমি আমার ছেলেটাকে এভাবে কষ্ট দিতে পারো না, এভাবে বাসা থেকে বের করে দিতে পারো না। আমার ছেলে কি করবে এখান থেকে চলে গেলে? আমি যা বলছি তাই। তোর মাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, তাছাড়া আর কিছুই না। আমি আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, আম্মু তুমি কান্না করো না, তুমি দেখো একদিন আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো একজন প্রতিষ্ঠিত হয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। আম্মু কান্না করছে, কারণ মা কখনো তার সন্তানকে তার থেকে দূরে রাখতে পারে না। আমি ওখান থেকে হাঁটা ধরলাম অজানা এক শহরে। আমি ঢাকায় যাব এটা ভেবে রওনা দিলাম। পকেটে কিছু টাকা ছিল, ওটা দিয়ে আমি ট্রেনের টিকিটটা কেটে নিয়ে এরপর ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে কিছুদিন হলো না, তার আগেই আব্বু বলেছে তার ব্যবসা দেখাশোনা করার জন্য। কেমনটা লাগে? তখনই আব্বু রুমে প্রবেশ করে এসে বলে উঠল, কি রে মা, কি করছিস তুই? আমার কথা তো একটু চিন্তা করবি। তোর বুড়ো বাপ আর কত বয়স আছে বল? এখন বল, আমি তো চাই তুই আমার ব্যবসা বাণিজ্য সব কিছু দেখাশোনা কর। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসেছি কয়েকদিন হলো, এর মধ্যে তুমি আমাকে চাপ দিচ্ছ? এই ছাড়া আমার কোনো উপায় নেই, কি করব বল? আরে আব্বু, এখন আমি এসব করতে পারবো না। আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে যাব। আমি আগে বাংলাদেশের সব জায়গায় ঘোরাফেরা করব, এরপর না হয় বাকি সব কিছু। আচ্ছা ঠিক আছে, তুই তোর বান্ধবীদের সাথে ঘুরে আয়। আমি এর আগে তোর জন্য একটা পাত্র দেখে রাখি, কেমন? আমার বন্ধুর ছেলে অনেক দিন ধরে বলছিল যে তার ছেলের সাথে আমি যেন তোর বিয়েটা দিই। আব্বু, তোমাকে এইসব একবার করতে না বারণ করেছি না? আমি আমার পছন্দ অনুযায়ী বিয়ে করব, তাছাড়া আমি কারোকে পছন্দকে বিয়ে করব না। তুই একবার আমার বন্ধুর ছেলেকে তো দেখ, দেখতে অনেক হ্যান্ডসাম কিন্তু। দেখেছি, এমনকি তুমি একদিন তার সাথে দেখা করতে বলেছো। কি বলেছো তোমার বন্ধুর ছেলের কথা? তাহলে কি সমস্যা? ওর সাথে তোমার বিয়ে হলে তারপর কি কমতি আছে? সমস্যা মানে কি? আর বলবো, ওর কি বলো, শরীরের মধ্যে মনে হয় কোনো জোর নেই, একেবারেই ফার্মের মুরগির মতো। মানে তোর কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। ওকে নিয়ে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু একটা ছেলে আমাকে একটা বাজে কথা বলে। তখন ওকে প্রতিবাদ করতে বলি, ও তো ভয়ে কিছু বলছেই না। এমনকি ছেলেটা এসেই ওর গলার কলার চেপে ধরে। ও তো ভয়ে কিছু বলতেই পারলো না। তখন ওই ছেলেটাকে দুইটো কষিয়ে থাপ্পড় আমি পাই। ছেলেগুলো তো পালিয়েই যায়। তার সাথে তোমার বন্ধুর ছেলে তো ভয়ে ওখানে লাফালাফি লাগালো। তাই নাকি? এত ভিতুর ডিম তাহলে রফিকের ছেলে, জানতাম না তো। এইসব বলে আমি আর আব্বু দুজনেই হাসতে লাগলাম। তখন আব্বু বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তোর যাকে পছন্দ আমি তার সাথে তোর বিয়ে দিব, সমস্যা নেই। তোর যাকে ভালো লাগে শুধু আমাকে বলবি। আব্বু ওখান থেকে চলে যায় অফিসে। আমি আমার সব বান্ধবীকে ফোন করে বলি আমরা ঘুরতে যাব, তাও আবার ট্রেনে করে। আমরা সব বান্ধবী মিলে ট্রেনে করে গ্রামে যাই। গ্রামে 2-4 দিন থেকে তারপর ট্রেনে করে ফিরছিলাম। তখনই দেখি ট্রেনের মধ্যে ডাকাত ঢুকেছে। যে যার মতো পালাতে লাগলো। ডাকাত আমাদের এখানে আসতে লাগলো। আমি দৌড়ে ওখান থেকে পালাতে লাগলাম, কারণ একটাই, আমার মায়ের শেষ স্মৃতি ব্যাসলাইটটা। এই ব্যাসলাইটটা আমার মা আমাকে মারা যাওয়ার আগে দিয়েছিলেন। ট্রেনটা ঢাকা অভিমুখে ছুটে চলেছে। বাইরে গা ছমছম অন্ধকার, হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে জানালার কাছে। ভেতরে কেবল হালকা আলো, নিস্তব্ধতা।
আর মাঝে মাঝে হকারদের চিৎকার। আমি আবির, একটা জানালার পাশে বসে আছি একা। অফিসের কাজে ঢাকায় যাচ্ছি। হঠাৎ একটা ঝাঁকুনি, ট্রেন হঠাৎ থেমে যায় কোথাও জনমানবহীন একটা জায়গায়। কিছুক্ষণ পরেই হইচই শুরু হয়। কয়েকজন মুখোশ পরা লোক, হাতে ধারালো অস্ত্র, ডাকাত। তারা একে একে বগিতে প্রবেশ করছে। চিৎকার, কান্না, আতঙ্ক চারিদিকে। যাত্রীদের অনেকে নিচে শুয়ে পড়েছে, কেউ আবার জানালার দিকে লাফ দিচ্ছে, কেউ বা কাঁদছে কাঁপতে কাঁপতে। ঠিক তখনই হঠাৎ একটি মেয়ে দৌড়ে এসে আমার পাশে এসে দাঁড়ায়। চোখে মুখে ভয়, হাত দুটো কাঁপছে। চুপচাপ আমার দিকে তাকিয়ে বলে, আপনার পাশে একটু দাঁড়াতে পারি? আমি খুবই ভয় পাচ্ছি। আমি কিছু বলার আগে সে আমার পাশে এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে পেছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি হতবাক। এমন অচেনা পরিস্থিতিতে এক অচেনা মেয়ে আমার উপর ভরসা করছে, তাও এমন ভাবে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকি। তখনই একটা ডাকাত সামনে এসে দাঁড়ায়, কড়া গলায় বলে, ঢাকায় যাচ্ছি, যা আছে সব বের কর, না হলে এখানে শেষ করে দেব। আমি শান্ত গলায় বলি, আমার কাছে কিছুই নেই ভাই, শুধু কাপড় চোপড় আর একটা মোবাইল আছে। ডাকাত তখন মেয়েটার দিকে ইঙ্গিত করে বলল, তাহলে বইয়ের গয়নাগুলো খুলে দে, না হলে ছুরি পেটের ভিতরে যাবে। আমি তখনও মেয়েটার দিকে ভালো করে তাকাইনি। এমন পরিস্থিতিতে সাহস জোগাড় করে আমি পেছনে ফিরে তাকাই। একটা মুহূর্ত থেমে যাই, যেন সময় থেমে গেছে। মেয়েটা অপরূপ সুন্দরী, নির্মল, নিখুঁত, চোখে জল, কিন্তু দৃষ্টিতে সাহসের দীপ্তি। আমার হৃদয় যেন এক ঝটকায় কেঁপে ওঠে। তখন এই মেয়েটি বলে ওঠে, আমি এগুলো দিতে পারবো না, এটা আমার মায়ের শেষ স্মৃতি। আপনি দাঁড়িয়ে আছেন শুধু, পুরুষ মানুষ হয়ে কিছু বলছেন না কেন? তার কথায় যেন ভেতরে কিছু একটা নড়ে ওঠে। মুহূর্তেই বুঝতে পারি এই মেয়েটির সাহস আছে, আত্মমর্যাদাও আছে। ডাকাত এগিয়ে আসে তার দিকে। আমি আর সময় নষ্ট করি না, ডাকাতের হাত ধরে ফেলি। সে ছুরি উঁচু করে আমার দিকে তাকায়। আমি তার হাত মসড়ে ধরলাম। ট্রেনটা তখনও দাঁড়িয়ে, চারদিকে চিৎকার। আমি একটা খুশি মারতেই সে ছিটকে পড়ে যায়। এবার অন্য ডাকাতরাও চলে আসে। শুরু হয় ধস্তাধস্তি। তারা তিনজন, আমি একা। কিন্তু তখন যাত্রীদের মধ্যে থেকে দুজন লোক এগিয়ে আসে সাহায্য করতে। একত্রে আমরা ডাকাতদের বাধা দিতে থাকি। ধস্তাধস্তির মধ্যে কেউ একজন চেন টেনে ধরে, ফলে ট্রেনের পুলিশ কন্ট্রোলকে সংকেতে যায়। 5 মিনিটের মধ্যে পাশের স্টেশনে পুলিশ এসে ট্রেন থামিয়ে দেয়। ট্রেন দাঁড়িয়ে যায় আর আমরা ডাকাতদের ধরে ফেলি। তখন ট্রেনের মধ্যে সকল যাত্রী হাত ছেড়ে বাঁচে। আমার জামার কলার ছিঁড়ে গেছে, গায়ে হালকা কেটে গেছে, কিন্তু আমি ঠিক আছি। মেয়েটা আমার দিকে তাকিয়ে কাছে, সে তখনও কাঁপছে ভয়ে। ট্রেনের পুলিশ আমাদের নিয়ে যায় থানায়। আমরা জবানবন্দি দেই। ডাকাতদেরকে আটক করা হয়েছে। থানার অফিসার সাহসের জন্য আমাদেরকে ধন্যবাদ জানায়। ছেলেটার ফাইটিং দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আমি তো তাকে এক দৃষ্টিতেই তাকিয়েছিলাম ওর দিকে। এই প্রথম কোনো ছেলের প্রেমে আমি প্রথম দেখাই পড়েছি। ছেলেটার চোখের মধ্যে কেমন একটা নেশা আছে। ছেলেটাকে দেখে আমি ক্রাশ খেয়েছি, কিন্তু এখনও আমি ভয়েই আছি। ওই সময় দুর্ঘটনায় আমার বান্ধবীদেরও কোনো খোঁজ নেই, ফোনটাও পড়ে গেছে। থানার অফিসার আমাকে আর মেয়েটাকে ছেড়ে দেয়। মেয়েটার জন্য আমি ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি। হাতে টাকা নেই, খাওয়ার মতো কিছুই নেই, পেটে প্রচন্ড পরিমাণ ক্ষুধা। তার সাথে এখন আরেকটা জুটেছে আমার কপালে। ট্রেনটা তো মিস করলাম, এখন কোথায় নেমেছি তাও জানি না। তখন মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আপনি এবার আপনার বাসায় চলে যান। আমার যতটুকু কর্তব্য তা আমি পালন করেছি। মানে আমি বাসায় যাব? মানে আমার বাসা কি এখানে নাকি? আমি বাসায় যাব কি করে? আমি এখানে কাউকে চিনি না। সেটা আমি তো জানি না। আমার যতটুকু কর্তব্য তা আমি পালন করেছি। আপনি কোথায় যাবেন তা আপনার ব্যক্তিগত বিষয়। দেখুন, আপনি এভাবে বলতে পারেন না। দেখুন, আমি এইভাবে বলতে পারি, আপনি আমার পিছু করবেন না। না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কারণ আমি এখানে কিছুই জানি না। দেখুন, এই শেষবার বলে দিচ্ছি, আপনি আমার পিছু নেবেন না। তা না হলে আমি আবার ডাকাতের কাছে আপনাকে দিয়ে আসবো। কথা শুনে মেয়েটা ওইখানে দাঁড়িয়ে যায়। আমি হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে চলে আসি। ক্ষুধা লেগেছে অনেক, পকেটে টাকা নেই। হাত দিয়ে দেখি 10 টাকা আছে। একটা রুটি নিয়ে খেতে লাগলাম। আমি তখনও দাঁড়িয়ে। মাথার মধ্যে বারবার ফিরে আসে সেই মুহূর্ত যখন এক অপরূপ সুন্দরী আমার পেছনে দাঁড়িয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, যখন ভয় আর সাহস পাশাপাশি হেঁটেছিল। ট্রেনে সেই অভিশপ্ত রাতটা হয়তো আমার জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হয়ে থাকবে। আমার হয়তো উচিত হয়নি মেয়েটাকে ওখানে রেখে আসার, তাই আমি মেয়েটার কাছে গেলাম। দেখলাম ওইখানেই দাঁড়িয়ে আছে আর কান্না করছে। তখন আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনি দাঁড়িয়ে আছেন কেন আর কান্না করছেন কেন?
আপনি কথা বলবেন না, আপনি অনেক পচা, আপনার সাথে আমি কোনো কথাই বলবো না। এখন আমার সব দোষ, ঠিক আছে? আপনি যদি আমার সাথে না যেতে চান তাহলে আমি চলে গেলাম। কথাটা বলে আমি ওখান থেকে হাঁটা ধরলাম। তখনই মেয়েটা আমার পিছু পিছু আসতে লাগলো। শয়তান একটা ছেলে। মনে হয়েছিল মনের ভিতরে দয়া মায়া বলতে কিছু আছে, কিন্তু তার মধ্যে তো দেখি পাথর জমানো। ছেলেটার মুখ দেখেই মনে হয় ওর কেমন জানি না একটা চাপা কষ্ট আছে। আচ্ছা এই যে, হ্যালো, এভাবে আর কত ডাকবো? আপনার নামটা বলেন। দেখুন, আপনি ফাজলামো করা বন্ধ করুন। এমনিতেই আমার মাথা প্রচন্ড পরিমাণ গরম হয়ে আছে। এখানে কিছু চিনি না, জানি না, তার উপর সামনে জঙ্গল। এখন কোথায় আমি গিয়ে কি করব তাই তো বুঝতেছি না। দোকানে মানুষকে জিজ্ঞেস করছিলাম, বলল মেন রোডটা এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। আর আমার ভয় লাগছে, এখন আমি কি করব? আমার কোলে ওঠেন, তাহলেই হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়, আমাকে আপনি কোলে করে নিয়ে যান। চিন্তায় আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি এখানে এসেছেন মজা করতে। এমনিতে রাত হয়ে গেছে, কি করব বুঝতেছি না। এই যে শয়তান বেটা, আমার ক্ষুধা লাগছে, কি করব? আমাকে খেয়ে নিলেই তো হয়, তাহলে আর কিছু লাগে না। শয়তান চ্যামড়া, মনে মনেই বললাম। জঙ্গল পার করে দেখলাম একটা ছোট্ট একটা গ্রাম। ওখানে প্রবেশ করলাম। ওখানে যেতে তখন দেখলাম একজন লোক আমাদেরকে দেখে বলে ওঠে। গ্রামের ভেতর ঢুকতেই একটা মধ্যবয়সী লোক আমাদের দেখে দাঁড়িয়ে পড়ল। এই যে ভাই, কারা তোমরা? এত রাতে এখানে কি করছো? ভাই, ট্রেনে ডাকাতি হয়েছিল, আমরা নেমে আসতে বাধ্য হয়েছিলাম। কাছাকাছি হোটেল বা থাকার জায়গা কোথাও আছে? লোকটা কৌতূহল চোখে আমাদের দিকে তাকায়। নীলার গায়ের গহনা, পরিপাটি পোশাক, আর আমি এলোমেলো জামা কাপড়, মুখ ধুলো, গায়ের একপাশে কাটা দাগ। এক কাজ করুন, ওই দিকে মোড় ঘুরলেই করিম চাচার চায়ের দোকান আছে, উনি সাহায্য করতে পারবেন। গ্রামে খুব বেশি থাকার জায়গা নেই, তবে কেউ কেউ রাত কাটাতে দেয়। আমরা ধীরে ধীরে হাঁটা দিই সেই দিকে। মেয়েটা এখনো একটু পেছনে হাঁটছে, কিন্তু মুখ কালো করে রেখেছে। চায়ের দোকানে গিয়ে দেখি একজন বয়স্ক লোক বসে চা বানাচ্ছেন। চাচা, কিছুক্ষণের জন্য আমাদের থাকতে হবে। ট্রেনে ডাকাতি, ফোন নেই, টাকা নেই, কেউ যদি একটু ঘর দেয় রাতটা কাটাতে। বাবারে, তোমার মুখ দেখে তো বোঝা যায় কিছু একটা ঘটেছে। আমি তোমাদের একটা ছোট্ট ঘর দেখিয়ে দিচ্ছি। পুরান ঘর, খালি পড়ে আছে। এই বৃষ্টির রাতে যতটুকু আশ্রয় হয় সেটাই হোক। আমরা চাচার তো দেখানো পথে হাঁটতে থাকি। একটা পুরনো ঘর, ভাঙাচোরা জানালা, কিন্তু মাথা গোছার ঠাই। ভেতরে ঢুকে আমি এক কোণে বসে রইলাম, মেয়েটা চুপচাপ অন্য পাশে। শোনেন, আপনার গায়ে কাটা দাগটা কেমন হলো? খুব ব্যথা পাচ্ছেন? আপনাকে জড়িয়ে ধরার সময় ওই ছুরিটা আমারই লেগেছিল। এখন তো এত চিন্তা করছেন, তখন তো বলেছিলেন আপনার দায়িত্ব পালন করুন। আমি মানে ভয় পেয়ে গেছিলাম, আপনি থাকলে মনে হচ্ছিল কিছু হবে না। আমি একটু চুপ করে থাকি। হঠাৎ বাইরে আবার ঝিরঝির বৃষ্টি শুরু হয়। ঘরের ছাদে টপ টপ শব্দ পড়ে, হালকা ঠান্ডা। আপনার পরিবার কি জানে আপনি এখানে আছেন? না, জানে না। মানে? মেয়েটা আর কিছু জিজ্ঞেস করে না। সে বুঝে গেছে আমি কিছু কথা লুকাচ্ছি, কিন্তু তাকে ঠেলে দিতেও পারছি না। এমন একটা মানুষ যে তার জন্য জীবনের ঝুঁকি নিতে পারে, তাকে উপেক্ষা করা যায় না। বেশ কিছুক্ষণ চুপচাপ কাটে। আমার পেটের খিদাটা হাহাকার করছে। চাচা কিছু শুকনো মুড়ি আর একটা পুরনো কম্বলের ব্যবস্থা করে দেয়। একটা কথা বলবো? বলুন। আপনি কাউকে কিছু না জানিয়ে এমন বিপদের মধ্যে এলেন কেন? কারণ আমার আর বলার মতো কেউ নেই। মেয়েটা বোঝে ওঠে না কথাটার গভীরতা। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপ করে যায়। কিছুক্ষণ পর আবার আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা আপনার নামটা বলেন না, আপনি এমন কিপটা কেন? নামটা তো জানলাম না, না হলে তো ওরা বলবে আমি আপনাকে কি বলে ডাকতেছি। আমি আবি। গম্ভীর গলায় কথাটা বললাম। আমার এমন শব্দে মেয়েটা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার মনের মধ্যে মনে হয় অনেক কষ্ট। বলেন না কি জন্য এসেছেন? আমার ঘুম আসতেছে না, প্লিজ বলেন। মেয়েটা পাগল করে দিচ্ছে, তাই আর কোনো উপায় না পেয়ে মেয়েটাকে বলতে বাধ্য হচ্ছে। মেয়েটাকে কিছু কথা খুলে বলি যে এটাই আমি বেকার, তাই আমাকে পরিবার থেকে, বাসা থেকে বের করে দিয়েছে। আসলেই বেকার ছেলেদের কেউ বিশ্বাস করে না, এমনকি ওদের কষ্ট কেউ বোঝে না এই সমাজ তাদের দুই চোখে দেখে। করে ঘরের একটা অংশ ফাটা, ওই জায়গা দিয়ে চাঁদ দেখা যাচ্ছিল। আমি ওই আলোময় চাঁদের দিকে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। আমার ঘুম আসে না। আমি ওই চাঁদের দিকে তাকিয়ে রয়েছি। সারা
রাতটা মেয়েটা ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটা অনেক মায়াবিল আছে। সকালবেলা ওই বৃদ্ধ লোকটা এসে আমাদেরকে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেয়। এরপর আমরা ওখান থেকে মেন রোডে যাই। ওখানে গিয়ে আমি দাঁড়ালাম, কারণ আমার কাছে তো টাকা নেই। এখন যদি বাসে উঠতে হয় তাহলে টাকার প্রয়োজন। কি হলো, আপনি এখানে দাঁড়িয়ে রইলেন কেন? আসলে আমার কাছে তো টাকা নেই, বাসে করে যেতে হলে কি করে যাব? আরে এই চিন্তা আপনাকে করা লাগবে। আমি আমি দেখুন কিভাবে ম্যানেজ করি। এমনিতেই গ্রামের মানুষ খুবই সরল। যদি একটা সুন্দরী মেয়ে থাকে তাহলে তো ওরা দেখবেন এমনিতেই দৌড়ে নিয়ে যাবে। মেয়েটার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। তখন দেখলাম একটা বাস এসেছে। তখন মেয়েটা বাসের ড্রাইভারকে বলে ওঠে, আমাদেরকে প্লিজ একটু ঢাকায় দিয়ে আসবেন। আমার ছোট ভাই আর আমি দুজনেই ফেসে গিয়েছি এখানে। মেয়েটার এমন প্রতিভা দেখে তো আমি হাঁ করে তাকিয়ে রইলাম, কিভাবে ছেলেটাকে ম্যানেজ করে ফেললো। আসলে মেয়েরা সব দিক থেকে ছলনাময়ীতে সেরা রে। কিভাবে ছেলেটাকে বোকা বানিয়ে দিল, আর আমাকে বানিয়ে দিল মেয়েটার ছোট ভাই। হাই রে কপাল। আমি আর আবির দুইজনই বাসে উঠে বসি। বাসটা নিজের গন্তব্যস্থলে যেতে লাগলো। আবির চুপচাপ নীরবতা ভেঙে আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, আচ্ছা আপনি কিসে পড়েছেন? না মানে আপনি না বলেছিলেন পড়াশোনা আপনি এক্সাম দিতে পারলেন না? এই তো আমি অনার্সের ফাইনাল এক্সামটাই দিতে পারিনি। আমি এবার অনার্সের ফাইনালে ছিলাম। আমি তো ইঞ্জিনিয়ারিং শেষ করে এসেছি। তাহলে তো আপনি আমার থেকে 4 বছরের জুনিয়র। আমার আপনাকে আপু বলা দরকার, কারণ আপনি আমার থেকে বড়। আর একটু আগে তো বললেন ছোট ভাই, তাহলে হয়ে গিয়েছে। এখন থেকে আপনি আমার আপু। কথাটা বলা মাত্রই মেয়েটা রেগে যায়। রেগে গিয়ে আমার মুখটা চেপে ধরে বলে ওঠে, আপনি একদম আমাকে আপু বলে রাখতে পারবেন না। আরে ওই সময় আপনাকে যদি ছোট ভাই না বলতাম তাহলে তো ছেলেটা আমাকে আপনাকে ভাবতেন যে মানে আমাদেরকে ভাবতো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, আর নয়তো বা বয়ফ্রেন্ড। তাহলে আমাকে আর আপনাকে কখনোই এই বাসে ওঠাতো না। সামনে ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম ছেলেটা কিভাবে নীলার দিকে ফ্লার্টিং করার চেষ্টা করছে। আমি হাসতে লাগলাম। এরপর বলে উঠি, আমি তো বলছি না, আপনি তো আমার থেকে সিনিয়র, তাই বলছি আপু বলে ডাকাটাই বেটার। খবরদার, আপনি কিন্তু আমাকে রাগাবেন না। আপু বলে ডাকলে আপনার কিন্তু খবর আছে। মেয়েটা তো আমার সাথে মনে হচ্ছে একটু বেশি করছে। আমি মুচকে একটা হাসি দিলাম। এরপর বসে রইলাম। মেয়েটা যাবে গুলশান বনানী, আর আমি যেন কোনো একখান জায়গায় নেমে যাব। যখন বনানী কাছাকাছি আসি তখনই আমি নেমে যাই। মেয়েটা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠতে দেখি ছেলেটা নাই। ছেলেটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। ড্রাইভারও বলতে পারছে না। মাথাটা প্রচন্ড পরিমাণের গরম হয়ে যায়। আমাকে না বলে ছেলেটা চলে গেল। আগে ফোনের দোকানের সামনে গিয়ে ওখান থেকে আব্বুকে একটা কল করে তখনই আব্বু ফোনটা ধরে আমার জন্য গাড়ি পাঠিয়ে দেয় তাড়াতাড়ি করে। রাস্তা দিয়ে হাঁটছি শুধু একটা কাজের উদ্দেশ্যে, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। কোথায় গেলে কাজ পাবো? কেউ কোনো কাজ দেবে না। আসার সময় শুধু ফাইলগুলো নিয়ে এসেছি, আর কিছু আনিনি। হাতে টাকা নেই যে কিছু খেতে পারবো। সারাদিন কিছু খাইনি। এসব ভাবতে ভাবতে আমি হাঁটছিলাম। হঠাৎ করে তখন দেখলাম হসপিটালের সামনে একটা লোক মাথা করে পড়ে যায়। লোকটাকে সবাই ভিড় করে রেখেছে। তখন আমি লোকটার কাছে যাই, লোকটাকে তুলে নিয়ে একটা সাইডে নিয়ে যাই। লোকটা চোখে মুখে পানি দিতে জ্ঞান ফিরতেই লোকটা আমাকে দেখে বলে ওঠে, ভাই আপনি আমার বাবাকে বাঁচান দয়া করে। এখানে টাকা আছে, আমার বাবার রক্তের প্রয়োজন। আমার শরীর চলছে না, সারাদিনে রক্ত খুঁজে পাচ্ছি না আমি। আপনার পা দুটো ধরিয়ে আপনি আমার বাবাকে বাঁচান। আমার বাবা না হলে যে বাঁচবে না। আর মাত্র 1 ঘন্টা সময় আছে। সামনে হসপিটালে আমার বাবা ভর্তি, 302 নম্বরে। লোকটা কথাটা বলে ওখানে অজ্ঞান হয়ে যায়। তখন আমি লোকটাকে নিয়ে আবার হসপিটালে চলে যাই। হসপিটালে নিয়ে আমি লোকটাকে ভর্তি করিয়ে দিই। এরপর ওখানে যেতে ডাক্তাররা আমাকে দেখে বলে, এখন এই রক্তের প্রয়োজন এবি নেগেটিভ। আমার রক্ত সেম। আমি ডাক্তারকে বলি আমার রক্ত নেওয়ার জন্য। তখন ডাক্তাররা আমাকে একটা কেবিনে নিয়ে যায়। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটাল আবিষ্কার করলাম, তখনই আব্বুর কথা মনে পড়ে। আর মনে পড়ে ওই সময় আমার কাছে কেউ আসেনি, শুধু একটা ছেলে এসেছিল। তখন ছেলেটাকে আমার মনে হয়েছিল ফেরেস্তার মতো। আমি জানি না আমার বাবার কাছে যাওয়া লাগবে। কথাটা বলে আমি দৌড়ে 302 নাম্বার কেবিনে চলে গেলাম। আমাকে দেখে ডাক্তার বলে ওঠে যে আপনার আব্বু এখন সেফ আছে। ডাক্তার, আপনারা রক্ত পেয়েছেন কার থেকে? ডাক্তাররা কেবিনের সামনে একটা ছেলেকে দেখিয়ে দেয়। ছেলেটা এখনো অসুস্থ, রক্ত দেওয়ার জন্য মনে হয় দুর্বল হয়ে আছে। আমি ছেলেটার কাছে যেতেই ছেলেটা আমার হাতে টাকা দিয়ে বলে ওঠে, ভাই আমাকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। পৃথিবীতে সব বাবা এক না, এবং কি সব বাবা যতটুকু করে সে সন্তানেরা উচিত তার বাবার জন্য কিছু ঠিক এতটুকু করার।
ভাই আপনাকে কি বলবো জানি না, তা বলার মতো আমার ভাষা নেই। কিন্তু আজকে যদি সঠিক সময় আপনি আমাকে আর আমার বাবাকে না বাঁচাতেন, আমরা দুজন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। বাছা মরা আল্লাহর ইচ্ছা, আর আমি শুধু এসেছি একজন প্রতীক হয়ে। কথাটা বলে আমি উঠতে যাব, তখনই মাথা করে পড়ে যেতে লাগলাম। তখনই ছেলেটা আমাকে ধরে আর বলে ওঠে, আপনার শরীর তো অনেক দুর্বল মনে হচ্ছে, কিছু খাননি। 1 মিনিট, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। ছেলেটা কথাটা বলে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কিছু খাবার নিয়ে আমার কাছে আসে। আমি খেতে বারণ করি, তারপরও এক প্রকার জোর করে আমাকে খাবারগুলো খাইয়ে দেয়। আমার যেন এখন স্বস্তি ফিরে এলো। এরপর ছেলেটা আমার উদ্দেশ্যে বলে ওঠে। আমি মাথা উঠিয়ে বললাম, করে। আপনার বাসা কোথায়? আপনি কোথায় এসেছেন? আসলে আপনার বাসায় দিয়ে আসতাম, আপনার শরীরটা কেমন জানি না দুর্বল হয়ে আছে। ছেলেটার কথায় আমি একটা মুচকি হাসি দিলাম। এরপর ছেলেটার উদ্দেশ্যে আমি বলে উঠি, ভাই, আমি ঢাকা শহরে নতুন এসেছি একটা চাকরির উদ্দেশ্যে। যদি একটা চাকরি পাই, নিজের ভাগ্যটাকে বদলাতে পারবো। পরিবারে আর এসব কথা মেনে নিতে পারছি না, বিধায় তাই তো চলে এসেছি এই ঢাকা শহরে। কিন্তু এই শহরটা স্বার্থপর, যে যার মতো চিন্তা করে, কেউ কখনো কারো বিপদে এগিয়ে আসে না। আসলেই ভাই, এই স্বার্থপর শহরের মানুষ সবাই স্বার্থপর। ওরা কখনো অন্যের কথা চিন্তা করে না, নিজের কথা ছাড়া অন্যের কথা চিন্তা করে না। কিন্তু ভাই, আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না কি জন্য আপনি এখানে চাকরি খোঁজার জন্য এসেছেন, আর পরিবারের ভাগ্যে কিছুই তো বুঝলাম না। যদি একটু বুঝিয়ে বলতেন। নিজের কষ্টগুলো কাউকে যদি না বলতে পারেন, তাহলে কষ্টগুলো শুধু বেড়ে যায়। চাপা কষ্টগুলো ধরে রাখলে কষ্ট শুধু বাড়ে, কমে না। তাই ছেলেটাকে সবকিছু খুলে বলি। সব কথা শুনে ছেলেটা বলে ওঠে, ভাই, আপনার জীবনে এত কষ্ট ভাবতে পারিনি। আপনার মুখ দেখে কখনো বোঝা যায় না যে আপনার জীবনে এত কষ্ট। আপনার এত সুন্দর মুখের মধ্যে লুকিয়ে আছে হাজারো চাপা কষ্ট। আমি চুপ করে রইলাম। তখন ছেলেটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, ভাই, আপনাকে একটা কথা বলবো, দয়া করে কথাটা রাখবেন। আচ্ছা বলেন, সমস্যা নেই। ভাই, আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, আমি আপনার জন্য একটা কিছু করতে চাই। আপনি আমাদের সাথে আজকে থেকে আমাদের বাসায় থাকবেন। আপনি আমার ভাই, কারণ আপনি আর আমার বাবার জীবন বাঁচিয়েছেন। আমার অফিসটা অনেক বড়, আমি অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করি। ওখানের মালিক অনেক ভালো। কিছুদিন পর ওখানে একজন লোক রাখা হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। হাজার হাজার অসংখ্য মানুষ ওইখানে যাবে। আমি আপনার সুপারিশ করে আপনার চাকরি ম্যানেজ করে দিব। ওইখানে ইন্টারভিউ দিয়ে যদি আপনি একটা চাকরি পেয়ে যান, তাহলে আপনার ওখানে একটা ভালো অবস্থানে যেতে পারবেন। ওই কোম্পানিটা আমাদের শহরের সব থেকে বড় কোম্পানি বলা যায়। ভাই, আপনি আমার জন্য যতটুকু করেছেন, তার জন্য আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। আপনি এইভাবে আমাকে ছোট করবেন না। আমি আপনার জন্য কিছুই করিনি, বরং আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি সারা জীবন ঋণী। আর আমি আপনার ছোট ভাই, দয়া করে আপনি করে বলবেন না। আমি মুচকে একটা হাসি দিয়ে হ্যাঁ বললাম। কিছুদিন পর আকাশ আর তার বাবা সুস্থ হয়ে যায়। এরপর তারা আমাকে ওদের বাসায় নিয়ে আসে। বাসাটা অনেক বড়। আকাশের বাবার অনেক বয়স হয়েছে, এখন কয়দিন বাঁচবে যায় না। উপরওয়ালা ডাক পড়লে হয়তো বা চলে যেতে পারে। আবির ভাই, আপনি এখন থেকে এই বাসায় থাকবেন, আর এই রুমটা আপনার। আর আপনি কিছু মনে করবেন না, আমরা নিজেরা রান্না করি। মানে আমি রান্না করি, আব্বু তো পারে না, অসুস্থ, সারাদিন শুয়ে থাকে। তুমি আমাকে বড় ভাই বলেছো, তাই আমি তোমাকে কিছু বলবো না। শুধু এতটুকু বলবো, কেউ যদি কাউকে আপন করে নেয়, তাহলে সবকিছুই তাকে আপন করে নিতে হয়। আমি সবসময় তোমার সাথে রান্নায় সাহায্য করব, যেহেতু তুমি আমার ভাই। আপনি বলা বন্ধ করো। আবির ভাইয়ের কথায় একটা মুচকে হাসি দিলাম। এরপর বাজার থেকে বাজার করে নিয়ে আসি। এরপর আবির ভাই অনেক সুন্দর করে রান্না করে। তখন আমি মজা করে বলে উঠি, ভাই, তুমি এত সুন্দর করে রান্না করছো, আমার তো মনে হচ্ছে ভাবি তোমাকে সারাদিন রান্না করাবে। কপালে বিয়ে আছে কি না তাই জানি না, তার উপর আবার ভাবি। এমন করে আমরা দুজন অনেক ফাজলামি করে তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই যে যার রুমে শুয়ে পড়লাম। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আজকে আমাকে ভালো একটা জায়গায় এনে রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি আব্বু আমার সামনে দাঁড়িয়ে আছে। তখনই আমি লাফ দিয়ে উঠে বলি, আর আব্বু, তুমি তো দেখে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ওহ, আমি তো তোমাকে দেখে হঠাৎ করেই ভয় পেলাম। আমি তো সব সময় সকালে আমার লক্ষ্মী মেয়েটার মুখটা দেখে বসে রই, কিন্তু আজকে হঠাৎ কি হলো? তুই দেখি কোল বালিশটা জড়িয়ে ধরে শুধু আবির ডাকছিলি। মা, বলতো ছেলেটা কে?
ছেলেটার কথাই আমার শুধু মনে পড়ছিল রাত থেকে। আব্বুকে কি করে বলি এই ছেলেটার কথা? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। তখন আব্বু আবারও বলে ওঠে, আমার মেয়েটার মনে হচ্ছে লজ্জা পেয়েছে। তাহলে তো একটু শুনতে হয় ছেলেটাকে, যে কিনা আমার মেয়ের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে একটু আমিও শুনি। আমি তো আর গতকালকে জিজ্ঞেস করিনি যে ওখানে হয়েছিল কি। আমি তো অনেক চিন্তায় ছিলাম। আমি যখন শুনেছি তখনই লোক পাঠিয়ে দিয়েছি, পুলিশ খবর দিয়েছিল এবং কি উপর মহলে সবাইকে ফোন দিয়েছি। ওরা তো সব কিছু খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে এবং কি ওইখানে পুলিশগুলোর চাকরিও একেবারে নোট করে দিয়েছি। এখন তো বল তোর হাসির কারণটা কি? আমার তো জানার ইচ্ছা একটু। আব্বুকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনেই আব্বু হাসতে লাগলো। তখন আমি আব্বুর উদ্দেশ্যে বলে উঠি, আব্বু তুমি হাসতেছো? তুমি বলেছো বলার জন্য, তাই আমি বলেছি। তাই বলে তুমি এভাবে হাসবে? আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমার ভুল হয়েছে, আমি আর হাসবো না। এই কান ধরছি বাবা। এবার কিন্তু ঠিক আছে, মাফ কর। কিন্তু তুই আমাকে কথা দিয়েছিলি যে তুই আমার সাথে ইন্টারভিউ নেওয়ার জন্য যাবি। আব্বু আজকে যেতে হবে, না গেলে হয় না। না গেলে হয় না? তোকে সবার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া লাগবেই। আমি তোমাকে বলে দিব যে তাকে তুমি সিলেক্ট করবে, ঠিক আছে? আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন তো তুই একটু অফিসে আয়, অন্তত তোকে তো আমি অফিসে নিতে পারছি, এটাই আমার কাছে অনেক। আব্বু আমাকে সাথে করে অফিসে নিয়ে যায়। তখন আম্মুর উদ্দেশ্যে বলে উঠি, তোমার অফিসে তো আমাকে মাত্র কয়েকজন ছাড়া আর কেউ জানে না। তাই যারা ইন্টারভিউ দিবে আমি ওখানেই বসবো। তাহলে তো আমি বুঝবো যেখানে কে ভালো আর কে খারাপ। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো লাগে। সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই হঠাৎ করে কোথা থেকে আকাশ এসে আমার কাছে বলে ওঠে, ভাই তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আজকে আমার অফিসে ইন্টারভিউ দেওয়ার সময়। তুমি সিভি নিয়ে আমার সাথে চলো। আকাশের মুখে কথাটা শুনে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এরপর আকাশের সাথে ওর অফিসে যেতে লাগলাম। আবিরকে নিয়ে আমার অফিসের সামনে আসলাম, দেখলাম অফিসের সামনে অনেক ভিড় করে রেখেছে, অনেকে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। আমি আবিরকে নিয়ে ওয়েটিং রুমে গেলাম, গিয়ে দেখি অনেকে ওখানে আগে থেকেই বসে আছে, তাই আমি ওকে এখানে বসালাম। আকাশ আমাকে ওয়েটিং রুমে রেখে ওখান থেকে চলে যায় আর বলে ইন্টারভিউর জন্য আমাকে ডাক দেবে। আমি রুমের মধ্যে বসে আছি, অসংখ্য লোক ওখানে আছে। আমি বসে আছি, ভালো লাগছে না। তখনই চোখে পড়লো সামনে একটা ছেলের দিকে। ওকে দেখার পর আমার হৃৎপিণ্ড একেবারেই দাঁড়িয়ে গেল, কারণ আমার সামনেই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও যে আর কেউ না, আবির। ওকে দেখার পর আমার খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার অবস্থা। আমি আবিরের কাছে গেলাম। আবিরের কাছে যেতেই আবির আমাকে দেখে বলে ওঠে, আমি বসে আছি, তখনই দেখলাম সামনে নীলা আমার কাছে আসে। আমি ওকে দেখে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ও কি আমার মতো ইন্টারভিউ দিতে এসেছে নাকি? তুমি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছো নাকি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, কারণ আমি যদি এখন আমার পরিচয়টা দিই তাহলে তো ও আবার আমাকে কি না কি মনে করবে। আমি বসে রইলাম আর নীলার দিকে তাকিয়ে রইলাম, কারণ ওকে যে অপরূপ সুন্দর লাগছিল। আমার বুঝতে বাকি রইল না যে আবির এখানে একটা চাকরি খোঁজার উদ্দেশ্যেই এসেছে। আমি ওখান থেকে ইন্টারভিউ দেওয়ার কথা বলে সামনে হেঁটে গেলাম আব্বুর কাছে। যেতেই আমাকে দেখে আব্বু বলে ওঠে, কিরে কি হয়েছে, আবার চলে আসলি? ভালো লাগছে না? তোকে তো আগেই বললাম ওখানে তোর ভালো লাগবে না, এখানে আয়। আরে না আব্বু, আসলে ওই যে সামনে যে ছেলেটাকে দেখতেছো না, আবির, ওই ছেলেটার কথাই বলেছিলাম। আর তুমি ওকে কিন্তু জবটা দিবে। তোমার কোম্পানি, তুমি আমাকে অর্ডার দিবে, আমি তো তাই করব। তুমি এখন আমার সাথে ঢং করতেছো তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লোক দিয়ে বলে দিচ্ছি। আমি বসে আছি, এখনো কিছু কেউ বলছে না। তখনই দেখলাম একটা ছেলে এসে বলে ওঠে, এখানে চাকরি একজনের হয়ে গিয়েছে, তাই আপনারা চলে যেতে পারেন। কথাটা শুনে ওখান থেকে আমি হতাশ মনে হাঁটা ধরলাম। তখন ছেলেটা ওই লোকগুলোর মাঝখানে বলে ওঠে, আবিরকে। আমি সামনে আসি, তখন ছেলেটা আমাকে কেবিনের ভেতর নিয়ে যায়। কেবিনের ভেতর প্রবেশ করতেই দেখলাম মাঝবয়সী এক বৃদ্ধ লোক বসে আছে। আমাকে দেখে বলে ওঠে, বসো চেয়ারে বসো। না সমস্যা নেই, আসলে আমি একটু আমার বাবার বয়সের মানুষদেরকে সম্মান করতে পছন্দ করি। আপনি আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। তোমার আদব কায়দায় আমাকে সব দিক থেকে ইমপ্রেস করে দিয়েছে। অবশ্য তোমার নামে একজন সুপারিশ করেছে, তার জন্য আমি তোমার চাকরিটা কনফার্ম করছি। মনে মনে অনেক খুশি হলাম, কারণ এটা মনে হয় আকাশ করেছে। তাই ভাবছি আগে আকাশকে ধন্যবাদ দিব। এরপর আমাকে স্যালারির কথা আর চাকরির কথা বলে। আমি ওখান থেকে চলে যাই।
বাসায়, ওখানে আকাশকে বলি, আজকে তুই যদি না বলতি তাহলে হয়তো বা আমার চাকরিটা হতো না। ধন্যবাদ তোকে। আমার কথা শুনে আকাশ অবাক হয়ে যায়। এরপর ও আমাকে যা বলে তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আরে ভাই কি বলো, আমি তো স্যারের সাথে কথাই বলতে পারি না, কারণ আমরা ছোট এমপ্লয় মাত্র। আমার সাথে শুধু ম্যানেজারের একটু ভালো সম্পর্ক, তাই জন্য আমি ওনাকে কনভিন্স করে তোমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করি। আর আমি 100% শিওর ছিলাম তোমার চাকরিটা হবে না। আর আমি অন্য জায়গায় দেখার জন্য চেষ্টা করছিলাম, কারণ এখানে চাকরি পাওয়া এত সহজ না। কিন্তু আমার তো চাকরি হয়ে গিয়েছে, কিন্তু কিভাবে হলো সেটাই তো বুঝতেছি না। আর আমার থেকে ইন্টারভিউ নিয়েছে একেবারে কোম্পানির সিও। আমার সিবি দেখে, যোগ্যতা দেখে কিছুই বললো না, শুধু বলল আমার ব্যবহার আর আদব কায়দা তার কাছে পছন্দ হয়েছে। ভাই এত কিছু চিন্তা করো না তো, তুমি চাকরি পেয়েছো এটাই অনেক। এতে তুমি খুশি না? আর আমি অফিস থেকে আসার সময় শুনেছি স্যার নাকি কিছুদিনের জন্য দেশের বাইরে যাবে, তার মেয়ের দেখাশোনা করবে অফিসটা, তাই আমি পরিচয় করিয়ে দিব সবার সাথে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আর আবির ভাই আমরা দুজন রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ আগামীকালকে তো আবার অফিস আছে। রাতে শুধু শুয়ে শুয়ে আবিরের কথাই ভাবতেছি, শুধু বারে বারে ওর কথাগুলোই মনে পড়ছে, আর ওর ছবিটা আমার মুখের সামনে ভেসে আসছে। আবিরের কথা ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রওনা দিব, কারণ আব্বু দেশের বাইরে গেছে। আমি বলেছি তার চিকিৎসার জন্য যাওয়ার জন্য। এরই ভিতরে আমি চাই আবিরকে আমার ভালোবাসার কথাটা বলে দিতে। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হইনি। একটু সময় পর অফিসে এসে পৌঁছাই। অফিসের গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করব, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আকাশ দুজনে অফিসে যাওয়ার জন্য রওনা দিই। আমার আইডি কার্ডটা আনতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আকাশকে বলি যাওয়ার জন্য আমি কার্ডটা নিয়ে আসার জন্য চাই। এরপরে আবার যেতে লাগলাম। অফিসে গেটে পার হতে হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে, পাশের মেয়েটা পড়ে যায়। তখন আমি বলে উঠি, আসলে আই সরি, আমি আপনাকে খেয়াল করিনি, ক্ষমা করবেন। সামনে তাকিয়ে দেখি আমার সামনে আর কেউ না, আবির। আমাকে দেখে অবাক হয়ে বলে, আরে আপনি আপনি এখানে? গতকালকে তো দেখেছিলাম, তাহলে আপনার চাকরিটা হয়েছে? আচ্ছা ঠিক আছে, চলেন একসাথে যাই। কথাটা বলে আমি নীলার সাথে একসাথে যেতে লাগলাম। আবির বুঝতে পারলো না আমি যে এই অফিসের মালিক। দেখলাম অফিসটা অনেক সুন্দর সাজানো, তার কারণটা জানি না। তখন দেখলাম অনেকে বলতেছে গুড মর্নিং ম্যাম, এবং কি অনেকে আমাকে স্যার বলতেছে। আমি অফিসের ভিতরে ঢুকতে আমাকে দেখে আকাশ বলে ওঠে, কিরে ভাই, তোর হলোটা কি? কোনো সমস্যা নাকি? প্রথম দিন কি নিচের চাকরিটা হারাতে চাস? মানে তুই কি বলছিস? তোর কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। চাকরি হারাতে চাই মানে? আরে ভাই তোকে কিভাবে আমি বলবো, তুই ম্যাডামের সাথে কি করছিস? ম্যাডামের সাথে আমি ঠিক বুঝলাম না। আমার পাশে তো নীলা। তখন আমি আকাশের উদ্দেশ্যে বলে উঠি, মানে তুই ম্যাডাম কাকে বলছিস তা তো আমি বুঝতে পারছি না। আরে ভাই তুমি যার সাথে আসতেছো সেই হচ্ছে আমাদের এই কোম্পানির মালিকের মেয়ে, নীলা চৌধুরী। কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম যে নীলা এখানে চাকরি করে, ওর সাথে কথা বলতে পারবো, কারণ ওর কথা বারে বারে আমার মনে পড়ছিল। নিজের মনের কথা ওকে আমি শেয়ার করতে পারবো। কিন্তু ও আমাকে মিথ্যা কথা বলেছে। ও যে এত বড় একটা কোম্পানির মালিক আমাকে একটিবারও বলেনি। আমার সকল ভালোবাসা নিমিষেই পানি হয়ে গেল। আসলে ব্রাহ্মণ হয়ে কখনো চাঁদ দেখার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি জানতাম না চাঁদের স্বাদ এত দূরে। তখনই আমি নীলার পাশ থেকে সরে গিয়ে বলে উঠি, আসলে আই এম সরি ম্যাম, আমাকে ক্ষমা করবেন। আমি বুঝতে পারিনি আপনি যে এই কোম্পানির মালিক। এমন করছো কেন? তো কি হয়েছে আমি এই কোম্পানির মালিক? এই ছেলেটা কে কে বলতে বললো আমি এই কোম্পানির মালিক। এখন কি মনে করবে আবির? আমি জানি না। ওকে আমার প্রতি কোনো কারণে রেগে আছে। আমি ওখান থেকে সোজা চলে গেলাম যেখানে এমপ্লয়িরা কাজ করে। ওইখানে আমাকে পেছন থেকে অনেকবার নীলা ডাকলো। আমি একটা কথাও শুনলাম না, শুধু মনে মনে এতটুকু বলেছি যে আমার জীবনে শুধু কষ্ট ছাড়া আর কিছুই আমি পাইনি। এসব ভাবতে ভাবতে আমি আমার কেবিনে যাই। আমাকে আকাশ কেবিনটা দেখিয়ে দেয়। আমি কেবিনে বসে আমার কাজ করতে লাগলাম। তুমি যতই রাগ করো না কেন আবির, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে অর্জন করব। তার জন্য আমাকে যা করার দরকার আমি তাই করব। আমি আমার কেবিন থেকে আবিরের দিকে তাকিয়ে রইলাম। কি সুন্দর মিষ্টি লাগছে ওকে। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। চাই না ছেলেটার মধ্যে কি অদ্ভুত একটা মায়া আছে। ওয়াও, সুন্দর একটা ছেলে আমাদের অফিসে। আমি ফিদা হয়ে গেলাম। এত সুন্দর ছেলে আমাদের অফিসে জয়েন হয়েছে। ছেলেটার সামনে গিয়ে বলে ওঠে, হাই, আমি নেহা বলছি।
আমি তোমার পাশেই থাকি। আমি বসে নিজের কাজ করছিলাম, তখনই হঠাৎ করে পাশ থেকে একটা মেয়ে এসে আমাকে কথাটা বলল। ধন্যবাদ, আমি আবির। এভাবে শুকনো কথাই তো হবে না। তাহলে কি করতে হবে আমাকে? যেহেতু আমরা এক জায়গায় আছি, তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে হবে। মেয়েটা কথাটা বলে হাতটা বাড়িয়ে দেয়। তখন আমি মেয়েটার হাত ধরে বলে উঠি, আচ্ছা ঠিক আছে, যেহেতু একই জায়গায় আমরা আছি তাহলে বন্ধু হতে সমস্যা নেই। আমি আবির, আর আমি সামনেই থাকি। ছেলেটার হাসি দেখে তো আমি ফিদা হয়ে গেলাম। এত সুন্দর কেন ছেলেটা? মনে হয় এখনই ছেলেটাকে জড়িয়ে ধরে। আমি তো প্রথম দেখাতেই ক্রাশ খেলাম। মেয়েটা হাসতেছে আর নিজের মনে কি জানি ভাবতেছে। আমার হাত ধরে রেখেছে, তাই আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, এবার তো আমার হাত ছাড়ুন, আপনি তো চিন্তা ভাবনার মধ্যে মনে হয় ডুবে গিয়েছেন। আমার কথা শুনে মেয়েটা মাথা চুলকিয়ে আমার হাতটা ছেড়ে দেয় আর বলে ওঠে, আসলে সরি, বুঝতে পারিনি, হাত ধরে ফেলেছি কখন। আপনি এত সুইট, কি বলবো, আপনার দিকে চেয়ে থাকতে ভালো লাগে। মেয়েটার কথায় আমি হাসতে লাগলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে রইল। আমি আমার কেবিন থেকে দেখলাম আবির একটা মেয়ের সাথে হাসাহাসি করছে। এটা দেখার পর আমার মনের ভিতরটা কিভাবে আগুনের মতো জ্বলে উঠলো। আমার জন্য আর যেন আর সহ্যই হচ্ছে না। আমি এক মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি সোজা ওখানে চলে গিয়ে মেয়েটাকে, এটা কোনো হাসাহাসির জায়গা না। যদি হাসতে মন চায় আর ছেলেদের সাথে এভাবে ঢলাঢলি করতে মন চায়, তাহলে এখানে না, বাসায় গিয়ে করো। অফিস তোমার জন্য না। স্যার বলেছিল একদিন তার মেয়ে অনেকটা জেদি, কিন্তু এমনটা করবে কখনো ভাবতে পারিনি। নীলা হঠাৎ করে এমন একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। আসলে বড়লোক মানুষরা এমনই। আমিও তাদের এই কোম্পানির একজন কর্মচারী, তাই আমি মাথা নিচু করে বললাম, আসলে ম্যাম সরি, আমার নিজেরই ভুল হয়েছে। আমার জন্য ওনাকে আপনি বকা বা চাকরি থেকে বরখাস্ত করবেন না। না, তুমি ক্ষমা চাচ্ছ কেন? আবিরার, তুমি আমাকে ম্যাম বলবে না, তুমি আমাকে নাম ধরেই ডাকবে। নীলার এমন কথায় অফিসের সবাই হা করে আমার দিকে তাকিয়ে রইল। নেহাও অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমার সাথে ম্যামের কি সম্পর্ক সেটা নিয়েও ভাবছে। আমি কিছু বলতে যাব, আমাকে কিছু বলতে না দিয়ে আবির নিজের কাজ করতে লাগলো। আমি যেন নিজেকে নিজের প্রতি এখন কষ্ট দিচ্ছি। আমার কাছে কেন জানি না এখন বিরক্ত লাগছে এই মেয়েগুলোর সামনে এগুলো কিভাবে ওর দিকে তাকিয়ে রয়েছে। আমি রেগে গজগজ করতে করতে আমার কেবিনে প্রবেশ করলাম। এরপর আকাশকে ডাক দিলাম আর বলে উঠলাম, তুমি আবিরের সিটটা আমার এই কেবিনের সামনে নিয়ে আসো, বুঝতে পেরেছ? আমি বসে বসে কাজ করছি, তখন আকাশ এসে বলে, ভাই তোমার সেটটা এখান থেকে নিয়ে যেতে বলেছে, তোমাকে ম্যাডামের কেবিনে যেতে বলেছে। মেয়েটার হয়েছেটা কি, আমাকে নিয়ে এমন কেন করছে জানি না। আমি ওখানে আমার কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর আড়ি চোখে দেখলাম আমার দিকে চেয়ে আছে নীলা। আমি নিজের কাজ শেষ করি, এর মধ্যে অফিস ছুটি হয়ে যায়। আমি বাসায় চলে আসি। বাসায় আসি তখনই আকাশ বলে ওঠে, ভাই বুঝলাম না তোর সাথে স্যারের মেয়ের সাথে কি সম্পর্ক। সে কল করেছে আমার কাছে, তোর সাথে কথা বলতে চায়। তোর জন্য তো আমি নিজেও ফেমাস হয়ে যাচ্ছি স্যারের কাছে। আমি ফোনটা ধরে সালাম দিলাম। তখন ওপাশ থেকে স্যার বলে ওঠে, বাবা, আমার মেয়েটা একটু আগেই আমার মেয়েটা যা বলে একটু শোনো। আমার মেয়েটা তোমাকে নিজের বন্ধু মনে করে, তাই এমনটা করে। আমার বুঝতে বাকি রইল না আমাকে চাকরিটা দিয়েছে নীলা, না হলে আমাকে এত বড় কোম্পানিতে চাকরি পাওয়া এতটা সহজ ছিল না। আমি ওনাকে হ্যাঁ বললাম। এরপর ফোনটা কেটে দেই। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আমি আর নিজেকে রাখতে পারছি না, আমি আর ওকে ধরে রাখতে পারছি না। আমি যদি আবিরকে আমার ভালোবাসার কথা না বলি, তাহলে অন্য কেউ আমার আবিরকে ছিনিয়ে নিয়ে যাবে। আমি বেঁচে থাকতে এটা কখনোই হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তখনই দেখলাম অফিসে যাওয়ার সময় নেহা আমাকে দেখে ডাক দিয়ে বলে ওঠে, আবির, তুমি কি অফিসে যাচ্ছ? দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। ছেলেটাকে যত দেখি ততই আমার কেন এত ভালো লাগে। মনে হয় ছেলেটা এতটা প্রেমে পড়ে গিয়েছে, না দেখলে ভালোই লাগে না আমার। আমি গাড়ি নিয়ে অফিসে যাচ্ছি, তখনই দেখলাম আবির ওই মেয়েটার সাথে হেঁটে যাচ্ছে। গাড়ি থামিয়ে বলে উঠি, আবির গাড়িতে উঠে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না ম্যাম, প্রয়োজন নেই, আমি হেঁটে চলে যেতে পারবো। প্রচণ্ড পরিমাণে রাগ হলো, তাই আমি আবিরের হাত ধরে নিজেই হাঁটতে লাগলাম। মেয়েটা আমার এমন কাণ্ড দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ম্যাম, আপনি কেন আবিরের হাত ধরছেন বুঝলাম না। একজন এমপ্লয়ারের হাত আপনি ধরলেন কেন? চুপ,
একদম চুপ। আমি কার হাত ধরেছি আর তার হাত ধরবো না তাকে তোমাকে বলতে হবে না। আমি এই কোম্পানির মালিক, আর আমি কার হাত ধরেছি তুমি জানো। আর তোমার সাহস তো খুব বড়, তুমি ওর হাত ধরো। তুমি জানো তুমি যার হাত ধরেছো ওকে? আমি তো অবাক হয়ে ম্যামের দিকে তাকিয়ে রইলাম। ওদের হলোটা কি? আমাকে নিয়ে কারাকারি শুরু করলো দেখি ওরা দুজন, তাও সবার রাস্তার মাঝখানে। নীলার রাগ দেখে তো ভয় আমি নিজেও কিছু বলতে পারছি না, কারণ ও এতটা রেগে আছে, ওর চোখ দুটো লাল হয়ে আছে। তখন নীলা রেগে আবারও বলে ওঠে, তুমি যার হাত ধরেছো সে আমার স্বামী, আমি তাকে ভালোবাসি। কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে আবির আগে বলে দিত, আমি তাহলে ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়তাম না। সরি ম্যাম। তোমার কপাল ভালো তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করিনি। তুমি এত বড় একটা অপরাধ করেছো। কথাটা বলেই আমি আবিরের হাত ধরে ওখান থেকে সোজা হাঁটা ধরলাম অন্য জায়গায়। নীলার মুখে এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ওর দিকে হা করে তাকিয়ে রইলাম। নীলাই সবকিছু বলছে। নীলা আমার হাত ধরে একটা নির্জন জায়গায় চলে আসে, এরপর কান্না করে দিল। আরে কি হয়েছে? এখানে কান্না করলে কেন? আর এখানে কান্না করলে তো আমি ফেঁসে যাব, লোকে পরে বলবে যে আমি কিছু করেছি। এখন আমি এমনটাই করবো, চিৎকার করে সবাইকে জোর করবো। আরে আমি কইছি এটা কি, যার জন্য তুমি এভাবে কান্না করছো? তার উপর তুমি আবার বলছো লোকজন ডেকে আনবে, আমাকে মেরে তো আলোর বত্তা বানিয়ে আলোর দম বানিয়ে ফেলবে। কারণ তুমি আমার মন চুরি করেছো, আমাকে একটুও ভালোবাসোনি। তুমি তুমি অন্য মেয়ের সাথে ঘুরেছো, আমাকে কষ্ট দিয়েছো। একটা সিনিয়র মেয়ের মুখ থেকে এমন কথা আমি শুনতে পারবো, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। নীলা আমাকে ভালোবাসে। তখন আমি নীলার উদ্দেশ্যে বলে উঠি, আমাকে তুমি ক্ষমা করো, আমি এসব কিছু করতে পারবো না। তোমার বাবা আমাকে অনেক বিশ্বাস করে, আমি এসব করতে চাই না। আর আমি গরিব একটা ছেলে, আমাকে কোনোভাবে কেউ মেনে নেবে না। আমাকে নীলা হাত ধরে কান্না করতে লাগলো। আমি ওর থেকে সোজা বাসায় চলে আসি। আমি চাই না মানুষের কাছে ছোট হতে। আমি ফোন বন্ধ করে বসে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম আকাশ দৌড়ে আসলো। ও তো অফিসে থাকার কথা, তাহলে এখানে আসলো কেন? ভাই তাড়াতাড়ি হসপিটালে চল, কারণ নীলা ম্যাম, কারণ ওই সুইসাইড করেছে আর তোকে স্যার এখনই হসপিটাল যেতে বলছেন। কথাটা শোনা মাত্রই আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে হসপিটালে চলে গেলাম। হসপিটালের সামনে এসে দেখি স্যার কান্না করছে। আমাকে দেখে উনি জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, বাবা, তোমার কথা আমার মেয়ে অনেক আগে থেকে বলেছে। যেদিন তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো সেই দিন থেকে আমার মেয়ে তোমার কথা প্রতিদিন বলে, আর তোমাকে খোঁজার জন্য বলেও। তোমাকে খোঁজার জন্য কত মতো হারা হয়ে আছে তুমি জানো না। ও যখন আমার অফিসে তোমাকে দেখে কি বলবো, এতটা খুশি হয়েছে যেন আমি তাকে আসমানের চাঁদ এনে দিল। আমার মেয়ে তোমাকে ভালোবাসে, আর আমি আমার মেয়ের হাসি খুশির জন্য সব কিছু করতে চাই। আমি আমার মেয়ের কথাই রাজি হয়েছে, কিন্তু তুমি আমার মেয়েকে না বলেছ, শুধু এতটুকু বলেছ তুমি গরিব, তাই তুমি তাকে মেনে নিতে পারবে না। বাবা, আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিব, তুমি দয়া করে আমার মেয়েটাকে বাঁচাও। আমি আমার জীবনের চাইতে অনেক বেশি আমার মেয়েকে ভালোবাসি। আঙ্কেল আপনি শান্ত হন, আমিও নীলাকে ভালোবাসি, কিন্তু ভয় বলতে পারিনি। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়। ডাক্তার বের হয়ে বলে, এখন কোনো চিন্তার কারণ নেই। আমি কেবিনের ভিতর প্রবেশ করি। নীলা চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ওর কাছে গেলাম, ওর হাতটা শক্ত করে ধরলাম। তখন নীলা বলে ওঠে, তুমি কেন আমাকে বাঁচিয়েছো? আমি মরে যেতে চাই। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেন বাঁচিয়েছো? আমি বাঁচতে চাই না, আমি তোমাকে ভাবো না, তাহলে আমি বেঁচে কি করব? আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্য। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি শুধু আমার অতীতের জন্য তোমাকে ভালোবাসতে পারি না, কারণ আমার ভয় হয়। তখন নীলা বলে ওঠে, কিসের তোমার অতীত, যে অতীতের ভয়ে তুমি আমাকে ভালোবাসতে পারছো না? নীলাকে শুরু থেকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে নীলা বলে ওঠে, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট দূর করে দেবো, কথা দিচ্ছি। কথাটা বলে আমি আবিরকে জড়িয়ে ধরি। আবির কান্না করতে লাগলো। আমি ওর কষ্ট বুঝতে পারছি, আমিও কান্না করতে লাগলাম। নীলা কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায়। নীলার বাবা অনেক ধুমধাম করে আমার আর নীলার বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। আমার আর নীলার বিয়ের পরে আমি আম্মুকে গ্রাম থেকে আমার কাছে নিয়ে আসি, আর আমি চাই না ওদের কাছে যেতে। এখন এটাই হচ্ছে আমার পরিবার। এখন আমি দেশের সব থেকে বড় বিজনেসম্যান। এখন আমি বেকার নেই, হয়ে গিয়েছি বিজনেসম্যান। এখন আমার বন্ধুর বউ আছে যে আমাকে অনেক ভালোবাসে। আমার মাও অনেক খুশি। সফলতা কখনো কারো মুখ থেকে আসে না, সব সময় অর্জন করতে হয়, হোক সেটা ভালোবাসা।